প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বরাবরের মতোই তোমাদের সাথে আছি। তোমাদের প্রথম অধ্যায় সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদে থাকি এর ৫ম নম্বর সেশন নিয়ে। আমার পরিচয় তোমরা অনেকেই জানো। আমি মোহাম্মদ নাইমুল কবির, লেকচারার, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। চলো, গত সেশনে আমরা কি পড়েছিলাম বা কি শিখেছিলাম সে সম্পর্কে কিছু আলোচনা করে নেই। আমরা গত সেশনে আমাদের বইয়ের দ্বিতীয় যে শরীরচর্চা ছিল, হাঁটু বুকে লাগানো, এর মাধ্যমে আমরা আমাদের সেশন শুরু করেছিলাম। আমরা আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম। দলগত হয়ে তৈরিকৃত সবথেকে আদর্শ যে দিনলিপিটা ছিল সেটা অনুসরণের উদ্দেশ্যে আমরা কি করেছিলাম? শ্রেণীকক্ষের দেয়ালে আমরা লাগিয়ে দিয়েছিলাম। আমরা আমাদের স্বাস্থ্যবৃক্ষ অঙ্কন করেছিলাম এবং স্বাস্থ্যবৃক্ষের কিভাবে পরিচর্যা করতে হবে সে সম্পর্কে আমরা জেনেছিলাম। চলো, আজকে আমরা আমাদের ৫ম সেশনটা শুরু করি। এই ছবিটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে কি? অবশ্যই মনে পড়ছে, এটি তোমাদের স্বাস্থ্যবৃক্ষ, তাই নয় কি? তো চলো আমরা আমাদের স্বাস্থ্যবৃক্ষের পর্যালোচনা করি। তোমার যে স্বাস্থ্যবৃক্ষ তুমি অঙ্কন করেছো, তোমার স্বাস্থ্যবৃক্ষের যে শারীরিক শাখা আছে সেই শারীরিক শাখাটুকু কতটুকু স্বাস্থ্যকর বলে তুমি মনে করো? আমি তোমাদের গতদিন বলেছিলাম যে তোমাদের বইয়ের এই যে ৩ নম্বর পাতাতে যেই আমার স্বাস্থ্যবৃক্ষ এই অংশটি আছে, এখানে একটি স্বাস্থ্যবৃক্ষ অঙ্কন করতে বলেছিলাম। তোমাদের হয়তো মনে আছে সকলের, তাই না? আচ্ছা, এইখানে যে স্বাস্থ্যবৃক্ষটা তুমি ব্যক্তিগতভাবে আঁকিয়ে এনেছো এবং যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে এখানে কি লিখতে হবে, কি বলতে হবে, কিভাবে শাখা তৈরি করতে হবে, কিভাবে উপশাখা, কিভাবে পাতা তৈরি করতে হবে, তার উপর ভিত্তি করে তুমি এই প্রশ্নের আনসার দাও যে তোমার স্বাস্থ্যবৃক্ষের শারীরিক শাখা এটা কতটুকু স্বাস্থ্যকর। আচ্ছা, আরো একটি প্রশ্নের আনসার দাও, তোমার স্বাস্থ্যের উপর স্বাস্থ্যবৃক্ষের শারীরিক শাখার কি প্রভাব আছে বলে তুমি মনে করো? এই যে তুমি স্বাস্থ্যবৃক্ষটা আঁকিয়েছো, তার উপর এই স্বাস্থ্যবৃক্ষটা, এই যে শারীরিক শাখা অংশটা, শারীরিক শাখা বলে একটা অংশ ছিল আমাদের, সেইটা কতটুকু প্রভাব ফেলছে তোমার শরীরের উপরে বা তোমার স্বাস্থ্যের উপরে, সেইটা তুমি এবার নিজের মতো করে আমাদের একটু জানাও। ওকে, তোমার স্বাস্থ্যবৃক্ষের শারীরিক শাখার কোনো নেতিবাচক দিক আছে কি? মানে কোনো নেগেটিভ দিক আছে কি? যে তুমি এমন একটা কাজ করছো, ধরো তুমি অনেকক্ষণ ধরে টেলিভিশন দেখো, এইরকম কোনো নেগেটিভ, বা যখন তোমার পড়ার সময় তখনও তুমি হচ্ছে খেলছো, এইরকম কোনো নেগেটিভ কোনো দিক আছে কিনা, নেতিবাচক কোনো দিক আছে কিনা সে সম্পর্কে তুমি আমাদের একটু জানাও। ঠিক আছে, তোমরা হয়তো বুঝতেই পারছো অনেকে যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে এই 3টা প্রশ্নে একটি বিষয় কমন। তোমরা কি এখানে খেয়াল করেছো কিনা? কি সেটা বলো তো? শারীরিক শাখা। এখানেও আমরা দেখতে পাচ্ছি শারীরিক শাখা এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি শারীরিক শাখা। যদিও আমাদের স্বাস্থ্যবৃক্ষের মোট কয়টি শাখা আছে? 3টি শাখা আছে, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং নিরাপদে থাকা, তাই না? তাহলে এর ভিতরে আমি যে 3টি প্রশ্ন তোমাদের করেছি, 3টি প্রশ্নের ভিতরে একটি জিনিস কমন, শারীরিক শাখা। এখানেও দেখি আমরা শারীরিক শাখা, এখানেও আমরা শারীরিক শাখা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে তোমরা ধারণা করতে পারছো হয়তো যে আজকে আমাদের যে সেশন টপিক সেটা হচ্ছে আমাদের শারীরিক স্বাস্থ্য। কেমন? তাহলে আমাদের মূলত যেই স্বাস্থ্যবৃক্ষ তার যে 3টি শাখা আছে, 3টি প্রধান শাখা আছে। কি শাখা? তোমরা একটু সবাই আমার সাথে বলো। শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, নিরাপদে থাকা। তাহলে এই যে শারীরিক স্বাস্থ্য শাখাটা আছে, সেই শারীরিক স্বাস্থ্য শাখা নিয়েই আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আলোচনার পূর্বে যেভাবে আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেভাবে আমরা কাজ করব। আমি প্রথম সেশনে তোমাদের বলেছিলাম যে প্রত্যেক সেশনের শুরুতে আমরা কি করব? একটি শরীর চর্চার মাধ্যমে আমাদের সেশন শুরু করব। তো এখন তোমরা সবাই সবার সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যে তোমাদের স্ক্রিনে যেই
শরীরচর্চাটা আমরা দেখতে পাচ্ছি, এই শরীরচর্চাটা আমরা করব নতুন একটি শরীরচর্চা, যেটা নাম হচ্ছে স্ট্যান্ডিং এলবো টু ক্রাঞ্চেস। এটা তোমাদের বইয়ের 12 নম্বর পাতাতে দেওয়া আছে, তোমরা দেখে থাকবে। এই ব্যায়ামের উপকারিতাটা আগে আমরা জেনে নিব। উপকারিতা হচ্ছে এই ব্যায়ামের মাধ্যমে আমাদের যে পেটে চর্বি জমে সেই চর্বিকে কমানো সম্ভব, এবং এই পেটের যে মাংসপেশি আছে সেই পেটের মাংসপেশিকে অনেক বেশি শক্তিশালী করা সম্ভব। কেমন? তাহলে এখানে বিবরণ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। সোজা হয়ে দাঁড়াতে হবে, সোজা হয়ে দাঁড়িয়ে কাঁধ বরাবর 2 পা কি করতে হবে? ফাঁকা করে দাঁড়াতে হবে। এরপরে হাত দুটো মাথার পিছনে নিতে হবে। এরপর ডান হাতের কনুই দিয়ে বাম পায়ের হাঁটুকে স্পর্শ করতে হবে, এবং একইভাবে বাম হাতের কনুই দিয়ে ডান পায়ের হাঁটুতে লাগাতে হবে। এভাবে কি করতে হবে? একবার শেষ হলে মোট 2টি সেট করতে হবে। একটা সেটে মোট 10 থেকে 12 বার তোমরা এই কাজটা করবা। কখন করা যায়? ক্লাসের শুরুতে এবং মাঝামাঝি। যেহেতু আমি তোমাদের কথা দিয়েছিলাম যে ক্লাসের শুরুতে করব, আমরা ক্লাসের শুরুতেই এটা দিয়ে শুরু করছি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে প্রথমে এভাবে দাঁড়াতে হবে আমাদের। এই যে মাঝের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এভাবে আমাদের দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে কি করব? মাথার পিছনে আমরা হাত রাখবো। এরপরে এই দেখো কি করছে, এই হাত এই হাঁটুর সাথে লাগাচ্ছে, বিপরীত পাশের হাঁটুর সাথে। যদি ডান হাত হয় তাহলে কি করছে? বাম পায়ের পাটা উঁচু করে হাঁটুর সাথে লাগাচ্ছে। একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশে বাম হাত ডান পায়ের হাঁটুর সাথে লাগাচ্ছে। এইভাবে 1 2 3 4 এভাবে কয়বার করতে হবে? 10 থেকে 12 বার করতে হবে। 10 থেকে 12 বার করলে 1 সেট হবে, তারপরে 2 সেট আমাদের এভাবে সম্পন্ন করতে হবে। এই কাজটি করার জন্য আমি তোমাদের 3 মিনিট সময় দিচ্ছি। প্রত্যেকে এখন তোমরা এই শরীরচর্চাটা করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, এসো এবার আমরা দলগত কাজ করি। আমরা প্রথম সেশনে আমরা কি করেছিলাম? জোড়ায় কাজ করেছিলাম। দ্বিতীয় সেশনে এসে কি করলাম? ব্যক্তিগত কাজ করলাম। এরপরে তৃতীয় সেশনে আমরা দলগত কাজ করেছিলাম। চতুর্থ সেশনেও তাই করেছি। এখন আবার পঞ্চম সেশনে এসেও আমরা দলগত কাজই করব। কেমন? তো চলো, দলগত কাজের ক্ষেত্রে এবং জোড়ায় কাজের ক্ষেত্রে যে মূল্যবোধগুলো আছে, বরাবরের মতোই এই মূল্যবোধগুলো আবার আমরা চর্চা করব। কেমন? তো মূল্যবোধগুলো কি কি আজকে আমার সাথে তোমাদের বলতে হবে। আশা করি তোমাদের সকলের মনে আছে। তোমরা আজকে এই জিনিসগুলো যদি খাতায় কেউ না লিখে থাকো, তোমাদের নিজেদের খাতায় এই জিনিসগুলো লিখে নিবে। মূল্যবোধগুলো কি কি? আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ হচ্ছে প্রত্যেকটি কাজে আমাদের কি করতে হবে? সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকে আমার সাথে বলো, প্রত্যেকটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। আচ্ছা, দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি দলগত এবং জোড়ায় কাজ করার সময় একে অন্যকে সাহায্য করব। এই কথাটিও এবার আমরা একসাথে বলবো। দলগত এবং জোড়ায় কাজ করবার সময় একে অন্যকে সাহায্য করব। আচ্ছা, ভেরি গুড। এরপরে কি? কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা করব না। একসাথে বলো আমার সাথে, কেউ কষ্ট পায় এরকম কোনো মন্তব্য আমরা করব না। আচ্ছা, এবং সবার শেষে কি আছে? একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব। বলো আমার সাথে, একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব। আচ্ছা, ভেরি গুড। তো আজকের সেশনের জন্য আমাদের যে সকল উপকরণ প্রয়োজন, বরাবরের মতোই আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বই 6ষ্ঠ শ্রেণীর। এর সাথে কি প্রয়োজন হবে? সেই পোস্টার, আর্ট পেপার, ক্যালেন্ডারের কাগজ, আমাদের পেন্সিলের প্রয়োজন হবে, ইরেজারের প্রয়োজন হবে, পেন্সিল কাটার, রঙিন কলম এবং দলগতভাবে তৈরি করা আমাদের স্বাস্থ্যবৃক্ষের যে কপি সেটার প্রয়োজন হবে। গতদিন আমরা স্বাস্থ্যবৃক্ষের একটা কপি তৈরি করেছিলাম, সেটাকে কোথায় লাগিয়ে দিয়েছিলাম? আমাদের শ্রেণীকক্ষের দেয়ালে। সেই কপিটা এবং এর সাথে এই জিনিসগুলোর আমাদের প্রয়োজন হবে। কেমন? তো চলো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক। তোমরা নিজ নিজ দলের সাথে তোমাদের যে স্বাস্থ্যবৃক্ষের শারীরিক স্বাস্থ্য আছে, সেই শারীরিক স্বাস্থ্য শাখার দিকসমূহ নিয়ে আলোচনা করবে। ভালো দিকগুলো যা আছে তোমার নিজ নিজ দলের সাথে আলোচনা করবে। এক্ষেত্রে তোমরা কি করবে? এখন প্রত্যেকে তোমরা দলে বিভক্ত হয়ে যাবে।
শ্রেণীকক্ষে যতজন আছো তারা 4 থেকে 5 জনের দলে, আমরা এর আগেও দলে বিভক্ত হয়েছি, সেভাবে 4 থেকে 5 জনের দলে তোমরা বিভক্ত হয়ে যাবে এবং দলে বিভক্ত হয়ে কি করবে, তোমরা নিজ নিজ দলের সাথে তোমাদের স্বাস্থ্যবৃক্ষের যে শারীরিক স্বাস্থ্য শাখাটা আছে সেই শারীরিক স্বাস্থ্য শাখার দিক সমূহ নিয়ে তোমরা আলোচনা করবে। আমি তোমাদের গতদিন বলেছিলাম যে কি, তোমাদের বইয়ের 3 নম্বর পাতাতে স্বাস্থ্যবৃক্ষের ছবি ব্যক্তিগতভাবে তোমাদের বাসা থেকে অঙ্কন করে আনতে হবে। এই স্বাস্থ্য সুরক্ষা বইটা নাও, 3 নম্বর পাতা বের করো, যেখানে তুমি তোমার স্বাস্থ্যবৃক্ষ অঙ্কন করেছো, গ্রুপ ভিত্তিকভাবে দলগতভাবে একসাথে বসে তোমরা সেই স্বাস্থ্যবৃক্ষের যে শারীরিক স্বাস্থ্য অংশটুকু আছে, কি আছে আমাদের 3টা শাখা আছে না স্বাস্থ্যবৃক্ষের, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, এরপরে কি নিরাপদে থাকা, ওই যে শারীরিক স্বাস্থ্য শাখাটা আছে সেই শাখার দিক সমূহগুলো নিয়ে তোমরা এখন কি করবে, তোমাদের শিক্ষার্থী বন্ধুদের সাথে আলোচনা করবে। কেমন? এরপরে তোমরা আলোচনা করে যে সারমর্মটা পাবে, তোমাদের এই যে সকলে মিলে আলোচনা করবা গ্রুপ ভিত্তিকভাবে, তাই না, আলোচনা করে এর ভিতর থেকে কিছু নিজেদের ভিতরে তো কিছু কথা হবে, কথার মাধ্যমে তো আমরা একটা সারমর্ম পাবো, তাই না? এই সারমর্মটা কি করবে, প্রত্যেকে ব্যক্তিগতভাবে তোমাদের খাতায় লিখে নিবে। আলোচনার যে সারমর্ম অবশ্যই সেটা খাতায় নোট করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এরপরে কি করবে, তোমাদের আলোচনা শেষ হলে প্রত্যেক দল থেকে যে কোনো একজন করে আমরা গ্রুপ লিডার তৈরি করব। প্রত্যেক দল থেকে যে কোনো একজন এই যে স্বাস্থ্যবৃক্ষের শারীরিক স্বাস্থ্য, এই শারীরিক স্বাস্থ্য সম্পর্কে আমরা উপস্থাপনা করব। আমাদের স্বাস্থ্যবৃক্ষে আমরা প্রথমে কি করলাম, স্বাস্থ্যবৃক্ষের যে 3টি শাখা আছে, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং নিরাপদে থাকা, তার ভিতরে যে শারীরিক স্বাস্থ্য শাখাটা আছে, দল ভিত্তিকভাবে কি করলাম, বিভিন্ন দলে আমরা ভাগ হয়ে গেলাম, দলে ভাগ হয়ে এই শারীরিক স্বাস্থ্য শাখা নিয়ে আমরা আলোচনা শুরু করে দিলাম। আলোচনা করার পরে কি হলো, আমরা এই আলোচনার যে সারমর্ম সেটাকে একটা খাতায় নোট করে ফেললাম। নোট করে ফেলার পরে একজন আমরা টিম লিডার সিলেক্ট করলাম বা দলপতি আমরা নিযুক্ত করলাম। তাকে কি করলাম, তাকে এখন উপস্থাপনা দিতে হবে যে এই যে সারমর্মটা তোমরা খাতায় লিখেছো তার উপর ভিত্তি করে উপস্থাপনা দিতে হবে যে তোমার গ্রুপে যারা আছে তাদের শারীরিক স্বাস্থ্যটা আসলে কেমন। বোঝাতে পারলাম? আচ্ছা, তোমাদের স্বাস্থ্যবৃক্ষের যে শারীরিক স্বাস্থ্য শাখায় যে সকল নেতিবাচক প্রভাব আছে, নেতিবাচক মানে কি, নেগেটিভ, মানে এই যে গতদিন আমি বললাম যে নেগেটিভ প্রভাব কি, তোমার পড়ার সময় হয়ে গিয়েছে এরপরেও তুমি খেলছো, খেলাধুলা তো অবশ্যই ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি এখন পড়ার সময়ও খেলো, সারাদিন খেলো, তুমি অতিরিক্ত টেলিভিশন দেখছো, এগুলো কি, এগুলো আসলে নেগেটিভ ইফেক্ট ফেলে তোমার উপরে, নেতিবাচক। তো এইরকম কোনো শারীরিক স্বাস্থ্য শাখায় মনে করো কেউ হয়তো অনেক বেলা পর্যন্ত ঘুমাও, যেদিন হচ্ছে তোমার স্কুল বন্ধ থাকে কেউ হয়তো অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছ, এটা তো কোনো ভালো অভ্যাস না। এরকম যদি কোনো খারাপ অভ্যাস তোমার ভিতরে থেকে থাকে, তোমার স্বাস্থ্যবৃক্ষে যদি এমন কোনো জিনিস থেকে থাকে, সেটা কি করবা, শনাক্ত করতে হবে। শনাক্ত করে তোমার গ্রুপের ভিতরে এইগুলো নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? তো চলো আমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 4-এ আমরা চলে যাই। বইয়ের পৃষ্ঠা নম্বর 4-এ আমরা এরকম একটা ছক দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে আমার দৈনন্দিন কাজ। বইয়ের 4 নম্বর পাতায় তোমরা দেখতে পাচ্ছ, 4 নম্বর পাতাতে কি আছে, আমার দৈনন্দিন কাজ নামে এরকম একটা অংশ আছে। এরপরে কি আছে, আমার স্বাস্থ্য এর প্রভাব ভালো বা খারাপ, এরকম আর একটা অংশ আছে। আমার দৈনন্দিন কাজ একটা অংশ, দ্বিতীয়টা কি, আমার স্বাস্থ্যে এর প্রভাব ভালো না খারাপ, এই আর একটা অংশ। কেন ভালো বা খারাপ বলে আমি মনে করছি, এই ব্যাপারে এখানে আরেকটা অংশ আছে যেটা তোমাদের পূরণ করতে হবে। কিভাবে পূরণ করব সেটা এবার আমি তোমাদের বলছি। এখানে অলরেডি একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা উদাহরণ দেয়া আছে। এই যে এগুলো কিন্তু বাকিগুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে, বাকিগুলো তোমাদের পূরণ করতে হবে আজকের ক্লাসেই, ঠিক আছে? দেখো একটা উদাহরণ দেয়া আছে, খাওয়ার আগে হাত ধুয়েছি। বলো তো খাওয়ার আগে হাত ধোয়া এটা ভালো না খারাপ? অবশ্যই এটা একটা ভালো গুণ, তাই না? তাহলে এইরকম যদি ভালো গুণ হয়, কোনো কিছু ভালো গুণ হয়, তাহলে কি করতে হবে, এখানে একটা স্মাইলি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে হাসির একটা চিহ্ন দিতে হবে। এভাবে কি করবা, এখানে একটা এরকম স্মাইলি দিতে হবে। বোঝাতে পারলাম? তারপরে
এটা কেন ভালো বা খারাপ বলে তুমি মনে করছো সেইটার বর্ণনা তুমি এখানে লিখবে। খাওয়ার আগে হাত ধোয়া এটা অবশ্যই কি ভালো অভ্যাস, এই জন্য কি এখানে কি স্মাইলি দিয়েছে, হাসির স্মাইলি দিয়েছে, তাই না? এটার ফলে কি হয়, এটার ফলে জীবাণু দূর হয়, তাই না? এটা আমাদের খাওয়ার আগে যদি আমি আমার হাত ধুয়ে ফেলি এটা জীবাণু দূর করে। তাহলে কেন ভালো বা খারাপ মনে করছি, এটা অবশ্যই ভালো গুণ। ভালো গুণ সেটার সাইন কি, এই যে এইটা কেন ভালো, কারণ এটা জীবাণু দূর করে। বোঝাতে পারলাম? এই যে এখানে কিন্তু একটা নমুনা দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। একইভাবে তোমার স্বাস্থ্য বৃক্ষে যে সকল উপশাখাগুলো আছে, যে সকল অভ্যাস আমি তোমাদের গত সেশনে কিন্তু বলেছি, যেমন তুমি রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি মশারি খাটাচ্ছ, এটা কোন ধরনের স্বাস্থ্যের ভিতরে পড়ে বলো তো? মনে আছে তোমাদের? এটা নিরাপদে থাকা স্বাস্থ্যের ভিতরে পড়ে। এটা কি বলো, একটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? অবশ্যই এটি একটি ভালো অভ্যাস। তাহলে কেন ভালো অভ্যাস, যদি এখানে লিখতে হবে, এখানে আমি কিন্তু বলেছি মনোযোগ দিয়ে শোনো, আমি কোন কোন শাখার কথা বলেছি, আমি বলছি নিরাপদে থাকা, কিন্তু তোমাদের কিন্তু এখানে নিরাপদে থাকার জন্য যা সেটা লিখতে হবে না। কি লিখতে হবে তোমাদের এখানে? লিখতে হবে শরীর ভালো রাখার জন্য স্বাস্থ্য শাখায় কোন কোন জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে লিখতে হবে। তাহলে এখানে তোমরা লিখবে যে খেলাধুলা করা, নিয়মিত খেলাধুলা করা। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, এটা ভালো না খারাপ? ভালো। তাহলে ভালো হলে এখানে কি করবে, একটা হাসির এরকম স্মাইলি দিয়ে দিবে। তারপরে কি, কেন ভালো, কারণ এর ফলে কি হয়, আমাদের স্বাস্থ্য ভালো থাকে, শারীরিক স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা, এই খেলাধুলা নিয়ে আরেকটা এবার উদাহরণ দিচ্ছি। অতিরিক্ত পরিমাণে খেলাধুলা করা, পড়ার সময় খেলাধুলা করা, বলো এটা কি? এটা অবশ্যই খারাপ। তাহলে এরকম যদি কোনো খারাপ জিনিস থাকে তাহলে কি হবে, সেখানে স্মাইলিটা দিতে হবে এই রকম স্যাড। বুঝতে পারলাম? এই যে দেখতে পাচ্ছি আমরা, স্যাড স্মাইলি দিতে হবে। দেওয়ার পরে কেন খারাপ, অতিরিক্ত খেলাধুলা, সেইটা ওখানে লিখতে হবে। এভাবে তোমরা এই ছকটাকে পূরণ করে ফেলবে। এটা তোমাদের ব্যক্তিগত কাজ, তোমরা এটা বাসা থেকে করে আনবে। কেমন? ক্লাসে এখন 2-3টা করবে, করে তোমরা এখন প্র্যাকটিস করে নিবে। আমি বলেছি যে ক্লাসে করতে 2-3টা এখন করে প্র্যাকটিস করে আনবে, বাসাতে যাবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে, কিসের উপর ভিত্তি করে, এই যে তোমাদের স্বাস্থ্য বৃক্ষ তার যে শারীরিক শাখা আছে সেই শারীরিক শাখা নিয়ে তোমরা তোমাদের গ্রুপ ভিত্তিকভাবে আলোচনা করেছো, আলোচনা করে তোমরা যেটা পেয়েছো, একটা সারমর্ম দাঁড় করিয়েছো, তার উপর ভিত্তি করে তোমরা এই ছকটাকে পূরণ করে ফেলবে। কেমন? আচ্ছা, তো এসো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা বই পড়ি। বইয়ের যে বিষয় সেটা হচ্ছে শরীরের যত্ন। আমরা দেখতে পাচ্ছি শরীরের যত্ন, এটা তোমাদের বইয়ের 7 থেকে 10 নম্বর পৃষ্ঠার ভিতরে দেয়া আছে। দেখো, শরীরের যত্নের ভিতরে প্রথমেই আছে খাদ্য ও পুষ্টি। তোমরা এই অংশটুকু রিডিং করে নাও। এখানে অলরেডি বলা আছে যে 5ম শ্রেণীতে আমরা কিন্তু সুষম খাদ্য ও খাদ্য সংরক্ষণ বিষয় সম্পর্কে জেনেছি। সুষম খাদ্য কি সেটা সম্পর্কে জেনেছি, খাদ্য কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা সম্পর্কে জেনেছি। এবার বিভিন্ন খাদ্যে কি কি ধরনের উপাদান থাকে, এর উৎস কি, ও স্বাস্থ্য সুরক্ষায় এর ভূমিকা এবং বয়সন্ধিকালে শরীরের যত্ন বিষয় সম্পর্কে আমরা জানবো। তোমাদের বইয়ের 7 নম্বর পৃষ্ঠাতে কিন্তু দেয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর খাদ্যের ছবি কিন্তু এখানে দেয়া আছে। বিভিন্ন ধরনের খাদ্য, মাছ মাংস, তারপরে হচ্ছে এখানে দেয়া আছে তেল, এখানে ফল, এখানে দেয়া আছে ভাত। বলো তো এগুলো কি সব একই ধরনের খাদ্য? সবগুলো কি একই ধরনের? ভাত মাছ এগুলো কি একই ধরনের খাদ্য? না, সবগুলোই খাদ্য, কিন্তু সবগুলোর ধরন কিন্তু এক নয়। আজকে আমরা জানবো যে এগুলোর ধরন আসলে কি, এগুলোর উৎসটা কোথায়, এবং বয়সন্ধিকালে এর প্রভাবটা কি। কেমন? তো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 8-এ দেখো আছে খাদ্যের উপাদান। খাদ্যের উপাদান যেটা প্রথমে দেয়া আছে শর্করা বা কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের কিছু উৎস, মূলত খাদ্যের উপাদান হচ্ছে 6টি, যদিও তোমাদের বইয়ে ফাইবার বা আঁশ নামে আরও একটি খাদ্যের উপাদান আছে। খাদ্যের উপাদান হচ্ছে প্রথম শর্করা, এগুলো কিন্তু তোমরা সবাই 5ম শ্রেণীতে পড়ে আসছো। শর্করা, আমিষ, স্নেহ বা চর্বি, এরপরে কি ভিটামিন, মিনারেল অথবা খনিজ লবণ, তারপরে কি পানি, এর সাথে আছে
ফাইবার বা আঁশ জাতের খাবার। ঠিক আছে, তাহলে এই যে খাদ্যের বিভিন্ন উপাদান, এই উপাদানগুলো আসলে কোন কোন খাদ্যের ভেতরে থাকে। মনে করো আমার শর্করা গ্রহণ করা প্রয়োজন, এই মুহূর্তে আমার শর্করা, তাহলে আমি কি খেলে আমার শরীরে শর্করা আসবে, সেটাকে বলা হয় হচ্ছে উৎস। শর্করা খেলে কি হয়, আমাদের ইনস্ট্যান্ট এনার্জি, আমাদের কি হয়, কাজ করার শক্তি আমাদের যোগায়। ওই শর্করা গ্রহণ করার ফলে আমাদের কি হয়, সেটা লেখা আছে যে স্বাস্থ্য সুরক্ষায় এর ভূমিকা ওই অংশে। তাহলে কি খাদ্য উপাদানগুলো সম্পর্কে এখানে বর্ণনা করা আছে এবং কোন কোন উৎস থেকে আমরা ওই সকল খাদ্য উপাদান গ্রহণ করতে পারি সেই উৎসগুলো এখানে বলা আছে। এরপরে কি স্বাস্থ্য সুরক্ষায় ওই সকল খাদ্যের কি কি ভূমিকা আছে সেটা ওইখানে বর্ণনা করা আছে। চলো আমরা দেখে নিই। প্রথমে বলা আছে শর্করা বা কার্বোহাইড্রেট কোথায় কোথায় থাকে, চাল, গম, যব, আলু, চিনি ইত্যাদির ভিতরে শর্করা থাকে এবং স্বাস্থ্য সুরক্ষার ভূমিকাটা কি, কাজ করা শক্তি শর্করা আমাদের প্রদান করে। আমরা দেখতে পাচ্ছি যে কাজ করা শক্তি যোগায় শর্করা। ঠিক আছে, তারপরে কি আমিষ বা প্রোটিন। আমিষ বা প্রোটিন কিসের ভিতরে থাকে, মাছ মাংসের ভিতরে থাকে, আমরা তো সবাই জানি। এছাড়া কি দুধ, ডিম, পনির, ছানা, কলিজা, ডাল, বাদাম, শিমের বিচি, ছোলা, নারিকেল এগুলোর মধ্যে কি থাকে, পর্যাপ্ত পরিমাণে আমিষ থাকে। আমিষের কাজ কি, আমাদের শারীরিক যে বৃদ্ধি, আমাদের শারীরিক বৃদ্ধি ও গঠনে এটা ভূমিকা রাখে এবং আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে এটা হচ্ছে বৃদ্ধি করে আমিষ। ঠিক আছে, এরপরে কি স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। স্নেহ জাতীয় খাদ্য কি কি, সকল তেল, আমরা যে তেল খাচ্ছি, সয়াবিন তেল, সরিষার তেল, তিল, বাদাম, চর্বি, ঘি, ডালডা, ডিমের কুসুম, এগুলোর মধ্যে এই চর্বি বা স্নেহ জাতীয় খাদ্যটা থাকে। এর প্রভাব কি, কাজ করার যে শক্তি, এই শক্তি ইনস্ট্যান্ট যে এনার্জি, সেই ইনস্ট্যান্ট এনার্জিটা যোগাবে এই চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য এবং এর সাথে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকেও বৃদ্ধি করবে। কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু খাওয়া যাবে না, একটা নির্দিষ্ট পরিমাণে এটা আমাদের খেতে হবে। এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে কি আছে, ভিটামিন বা খাদ্যপ্রাণ। ভিটামিন বা খাদ্যপ্রাণ কিসের ভিতরে থাকে, আমরা জানি যে বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন ধরনের খাদ্যের ভিতরে থাকে। যেমন লেবু, লেবুর ভিতরে কোন ধরনের ভিটামিন থাকে বলো তো? হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ভিটামিন সি থাকে। আবার মনে করো যে লাল শাক, এর ভিতরে কোন ধরনের ভিটামিন থাকে? এক এক ধরনের খাদ্যের ভিতরে এক এক ধরনের ভিটামিন থাকে। তো চলো আমরা দেখে নিই যে বিভিন্ন ধরনের ফলমূল, এর ভিতরে কিন্তু ভিটামিন থাকে। দুধ, ডিম, সবুজ শাকসবজি, এইগুলোর ভিতরে, ঢেঁকি ছাতার চাল, এগুলোর ভিতরে কি থাকে, বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। এর কাজ কি, মূল কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করে শরীরকে সুস্থ রাখা। ঠিক আছে, তারপরে কি আছে, মিনারেল বা খনিজ লবণ। খনিজ লবণের কিসের ভিতরে থাকে, সবুজ যে শাকসবজি আছে সেগুলোর ভিতরে খনিজ লবণ থাকে। লাল শাক, কচু শাক, ছোট মাছ, নানা রকমের ডাল, বাদাম, এগুলোর মধ্যেও খনিজ লবণ থাকে। কলা, কলার ভিতরে পটাশিয়াম থাকে, ওটাও এক ধরনের খনিজ লবণ। ঠিক আছে, তাহলে কি এই খনিজ লবণের কাজ কি, খনিজ লবণের কাজও হচ্ছে রোগ প্রতিরোধ করা। ঠিক আছে, এরপরে কি পানি। তোমরা জানো যে মানুষের শরীরের প্রায় 70% হচ্ছে পানি। পানি আমাদের শরীরের যে ব্লাড সার্কুলেশন এটাকে কি রাখে, সচল রাখে। ঠিক আছে, রক্ত সঞ্চালন এটাকে সচল রাখে। তাহলে মানুষের শরীরের এত বড় একটা উপাদান, তার কাজ কি দেখো, মূলত এই যে পানির ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সবুজ চিহ্নিত গভীর নলকূপের পানি আমাদের গ্রহণ করা উচিত। যে সকল নলকূপে লাল রং দেওয়া আছে সেই পানি কিন্তু আমরা কখনোই খাবো না, কারণ তার ভিতরে আর্সেনিক আছে। এবং সঠিক নিয়মে আমাদের কি করতে হবে, পানি ফোটাতে হবে অথবা ভালো মানের ফিল্টার দিয়ে সেটাকে ফিল্টার করে পানি খেতে হবে। কেমন, যে সে পানি কিন্তু আমরা খাবো না। তো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে আমাদের এই পানি। এছাড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে এই পানি সুরক্ষিত রাখে এবং শরীরে পুষ্টি এবং অক্সিজেন পরিবহন করতে এই পানি আমাদের সাহায্য করে। কেমন, লাস্টেরটা কি আছে, ফাইবার বা আঁশ জাতীয় খাদ্য। বিভিন্ন ধরনের যে ছোট শাকসবজি আছে, বাঁধাকপি, তারপরে বাদাম, ঢেঁকি ছাতার চাল, সিম, এগুলোর মধ্যে কি থাকে, এই আঁশ বা ফাইবার থাকে। ঠিক আছে, এটা আমাদের খাদ্য হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। তাহলে আমরা এই যে
লিস্টে আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে কি আমাদের খাদ্যের উপাদানের লিস্ট। কোন কোন উৎসে সে সকল খাদ্যগুলো থাকে সেটা এখানে বর্ণনা করা আছে, এবং স্বাস্থ্য সুরক্ষায় সে সকল খাদ্যের কি কি ভূমিকা আছে সেগুলো এখানে বর্ণনা করা আছে। কেমন? আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পৃষ্ঠা নম্বর 9-এ বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন সম্পর্কে বলা আছে। তোমরা কি জানো যে এই বয়ঃসন্ধিকাল কি? তোমরা এখন যে বয়সটাতে আছো এই বয়সটাকে বলা হয় হচ্ছে বয়ঃসন্ধিকাল। ঠিক আছে? না তোমরা ছোট না তোমরা বড়। দেখবে তোমরা যদি বড়দের মধ্যে যে কথা বলো, তোমাদের বলে যে এই তুমি ছোট মানুষ, বড়দের মধ্যে এসে কথা বলছো কেন? তুমি যদি আবার ছোট মানুষের মতো আচরণ করো তখন বলে এই তুমি বড় হয়ে গেছো, এখনো তুমি ছোটদের মতো আচরণ করো কেন? তাহলে কি তুমি এখন না বড় না ছোট, এরকম একটা স্টেজের মধ্যে আছো। তো এইরকম একটা সিচুয়েশন, এই বয়ঃসন্ধিকাল, এই সময় কিন্তু তোমার শরীরের যত্নটা খুবই বেশি জরুরি। কেমন? তো দেখি আমরা এখানে যে বয়ঃসন্ধিকালে আমরা কি ধরনের যত্ন, আমরা যখন সপ্তম শ্রেণীতে উঠবো এই বয়ঃসন্ধিকাল নিয়ে আমাদের অনেক পড়াশোনা করতে হবে। ঠিক আছে? আমরা পরবর্তীতে বয়ঃসন্ধিকাল সম্পর্কে অনেক পড়াশোনা করব। আমরা আপাতত জেনে নিই যে বয়ঃসন্ধিকালে আমাদের সাধারণভাবে কি কি শারীরিক যত্ন নিতে হবে। প্রতিদিন কমপক্ষে কতখানি ঘুমাবো? 8 থেকে 10 ঘন্টা আমাদের ঘুমাতে হবে। তারপরে কি করতে হবে? সারা দিনের শক্তির জন্য পরিমাণ মতো আমরা যথেষ্ট পরিমাণ খাদ্য গ্রহণ করব, এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করব। যে সে খাদ্য, জাঙ্ক ফুড তুমি খেয়ে ফেললা অনেক বেশি, রাস্তার খাবার, ভাজা পোড়া এগুলো খেলে এগুলো কিন্তু কাজ হবে না। চকলেট খাচ্ছ, আইসক্রিম খাচ্ছ, এগুলো না। পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। পুষ্টিকর খাদ্য কোনগুলা? ওই যে গত একটু আগে আমি তোমাদের যেটা দেখালাম ওগুলো হচ্ছে পুষ্টিকর খাদ্য। ঠিক আছে? এগুলো বেশি বেশি গ্রহণ করতে হবে। মাত্রাতিরিক্ত তেল চর্বিযুক্ত ভাজা পোড়া, একটু আগে ভাজা পোড়া খাবারের কথা বললাম, যে ভাজা পোড়া খাবার মাত্রাতিরিক্ত এই জিনিসগুলোকে অবশ্যই আমরা এড়িয়ে চলবো। তারপরে কি? পর্যাপ্ত পরিমাণ খেলাধুলা এবং শারীরিক পরিশ্রম আমাদের করতে হবে এই সময়টাতে। খেলাধুলা শারীরিক পরিশ্রমের ফলেই কি হতে পারে? আমাদের যে শারীরিক গঠন সেটা অনেক ভালো হতে পারে, এবং শারীরিক যে গ্রোথ, ডেভেলপমেন্ট, এগুলো অনেক উন্নত হতে পারে। ঠিক আছে? এই যে এগুলো তো তোমাদের খুব পছন্দ, কি? কোমল পানীয়, তাই না? কোক, তারপরে পেপসি, এই জিনিসগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। কোক, পেপসি এগুলোকে এড়িয়ে চলবো, এবং বিশুদ্ধ পানি এবং দেশি তাজা ফল, শাকসবজি এগুলো আমরা বেশি বেশি খাবার চেষ্টা করব। কোক পেপসি না খেয়ে ডাব খাওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? এইবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে এখানে কিছু বিষয় দেওয়া আছে। সুস্বাস্থ্য বজায় রাখতে হলে আমাদের কতগুলো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে, সেই অভ্যাসগুলো সম্পর্কে আমরা এবার দেখব। আমাদের কি করতে হবে? প্রত্যেক দিন অবশ্যই সকালের খাবার পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। ঠিক আছে? এরপরে খাওয়ার আগে আমাদের কি করতে হবে? অবশ্যই হাত ধুতে হবে। তারপরে বাইরের যে সকল ভাজা পোড়া আছে, খোলা খাবার, কৃত্রিম রংযুক্ত এই সকল খাবারকে আমাদের কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। প্রত্যেক দিন কমপক্ষে 6 থেকে 7 গ্লাস অথবা 7 থেকে 8 গ্লাস পানি, আমাদের বিশুদ্ধ পানি পান করতে হবে প্রত্যেক দিন ঘুমাতে যাবার আগে, এবং সকালে ঘুম থেকে উঠে আমাদের দাঁত পরিষ্কার করতে হবে। নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং বিশ্রাম নিতে হবে। বেশি রাত বেশি রাত জাগা যাবে না, এবং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে। ঠিক আছে? এরপরে শরীরচর্চা, খেলাধুলা সম্পর্কে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে, যে শরীরচর্চা, খেলাধুলার যে সকল উপকারিতা সে সম্পর্কে এখানে বলা আছে। শরীরচর্চা, খেলাধুলার উপকারিতা কি? আমাদের শরীর এর মাধ্যমে সুস্থ থাকে, আমরা নিরোগে থাকি, মানে কি রোগ আমাদের আক্রান্ত করতে পারে না। আমাদের সামাজিক, মানসিক, আবেগিক, নৈতিক বিকাশ ঘটে থাকে। ঠিক আছে? এর ফলে আমাদের কি হয়? বুদ্ধিরও বিকাশ ঘটে। লেখাপড়ার ইতিবাচক প্রভাব এর ফলে পড়ে, এবং খেলাধুলার মাধ্যমে আমাদের স্মরণ শক্তি, ওই যে মনে নেই তোমাদের কিন্তু স্মরণ শক্তি আমি পরীক্ষা করতে দিয়েছিলাম, ওই স্মরণ শক্তি কিন্তু বৃদ্ধি পাবে কিসের মাধ্যমে? এই খেলাধুলার মাধ্যমে। ঠিক আছে? তারপরে কি? আমাদের যে পাঠের ভিতরে যে মনোটনি, মানে একঘেয়েমি, সেই একঘেয়েমিও কিন্তু দূর হয়ে যাবে। এই খেলাধুলা যদি আমরা করি, আমাদের পাঠের ভিতরের একঘেয়েমিও কিন্তু দূর হয়ে যাবে। ঠিক আছে? তারপর শরীরচর্চা, খেলাধুলা দলবদ্ধভাবে কাজ এবং সমস্যার সমাধান করতে আমাদের শেখাবে। কারণ খেলাধুলা যখন আমরা করছি, আমরা ক্রিকেট খেলছি বা ফুটবল খেলছি, কি করছি? আমরা দলগতভাবে খেলছি,
এবং দলগতভাবে কোনো কাজ করছি, তাহলে এই খেলাধুলার ফলে কি হচ্ছে, আমাদের দলগতভাবে কাজ করার যে অ্যাবিলিটি সেটাও আমাদের বৃদ্ধি পাচ্ছে, এবং একই সাথে আমাদের ভিতর আরও একটা অনেক বড় গুণ আসে, সেটা হচ্ছে লিডারশিপ। আমাদের খেলাধুলা আমাদের লিডার বানায়, আমাদের নেতা বানায়, ঠিক আছে? কিভাবে লিড দিতে হবে সেই জিনিসটা আমাদের খেলাধুলার মাধ্যমে আমরা শিখতে পারি। খেলাধুলা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং মানসিক চাপ কমাবে, ঠিক আছে? এবার খেলাধুলার দুই ধরনের সাধারণত খেলাধুলা আছে, একটা হচ্ছে ইনডোর গেমস, আউটডোর গেমস। সাধারণত ইনডোর গেমস বলতে আমাদের দেশে আমরা যেগুলোকে বুঝি, আমরা সেগুলো দেখতে পাচ্ছি এখানে, ক্যারম, লুডো, হ্যাঁ, দাবা, এগুলোকে আমরা ইনডোর গেমস বলে থাকি। আর আউটডোর গেমস কি, এই যে অ্যাথলেটিক্স, ক্রিকেট, ফুটবল, সেগুলোকে মূলত আউটডোর গেমস বলা হয়, ঠিক আছে? তো আমরা এই ইনডোর গেমস, আউটডোর গেমস এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী সেশনে করব ইনশাল্লাহ। তো এখন আমরা তোমাদের কাছে জানতে চাচ্ছি যে আজকের যে সেশন, এই সেশন সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন থাকলে তোমরা সম্মানিত ফ্যাসিলিটেটরগণদের কাছে প্রশ্ন করতে পারো, তারা যথাসাধ্য এর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো চলো আজকের সেশনটা আমরা একটু রিভিউ করে নিই, যে আজকের সেশনে আমরা কি কি করলাম একটু দেখে নিই। আমাদের যে স্বাস্থ্যবৃক্ষের শারীরিক স্বাস্থ্য, সেটা আমরা পর্যালোচনা করেছি, এবং সেটা পর্যালোচনার মাধ্যমে আমরা আমাদের সেশন শুরু করেছিলাম। তারপর কি করেছি, আমাদের বইয়ের 3 নম্বর এক্সারসাইজ যেটা আছে স্ট্যান্ডিং এলবো টু ক্রাঞ্চেস, সেটা আমরা কি করেছি, আমরা এক্সিকিউট করেছি। তারপরে কি করেছি, শ্রেণীকক্ষে আমাদের যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধগুলোকে বরাবরের মতো আমরা চর্চা করে নিয়েছিলাম। প্রত্যেক দল থেকে একজন স্বাস্থ্যবৃক্ষের শারীরিক স্বাস্থ্য সম্পর্কে উপস্থাপনা করেছিলাম, ঠিক আছে? তারপর কি করলাম, স্বাস্থ্যবৃক্ষের শারীরিক স্বাস্থ্য শাখার যে নেতিবাচক বা নেগেটিভ যে প্রভাবগুলো আছে সেগুলোকে আমরা শনাক্ত করেছি। এরপরে আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন যে কাজের প্রভাব সেগুলো সম্পর্কে আমরা জেনেছি, ঠিক আছে? তো এবার আমরা দেখে নিই যে আগামী সেশনে আমাদের কি কি উপকরণ, শিক্ষা উপকরণের প্রয়োজন হবে। বরাবরের মতোই আমাদের এই বইটা প্রয়োজন হবে। এরপরে পোস্টার, আর্ট পেপার, ক্যালেন্ডারের কাগজ প্রয়োজন হবে, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার, রঙিন কলম, এবং দলগতভাবে তৈরি করা স্বাস্থ্যবৃক্ষের কপি, যেটা তোমাদের শ্রেণীকক্ষে অলরেডি এই রকম একটা ছবি কিন্তু তোমরা টাঙিয়ে রেখেছো, সেটা আমাদের প্রয়োজন হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা কামনা করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।